Next one, number 19. According to the detailed dash, এটা খুব ইম্পর্টেন্ট। in the mirror কি একটা নিউজপেপারের নাম। in the mirror, the plot to assassinate সুমন্থিরন, কোনো একজনের নাম হবে, কোনো কেউ হবেন প্রমিনেন্ট কেউ একজন। সুমন্থিরন came to light মানে হচ্ছে প্রকাশ্যে এলো, জানা গেল, after a former LTTE member, again this is a extremist group, LTTE member was approached by some formal Tamil tigers, ঠিক আছে? তো কোনো whatever, মানে let's not get into the rest of it, whatever it is there. So কি বললো যে অ্যাকর্ডিং টু, তো ইম্পর্টেন্ট হচ্ছে যে কোনো একটা নিউজ পেপারে কিছু একটা জানানো হলো, তো এই ডিটেল ড্যাশটা কি হবে? ম্যাম 1 আর 2 এর মধ্যে কনফিউশন হচ্ছে, কোনটা হবে? তো ম্যাডাম অ্যাকাউন্ট। হ্যাঁ অ্যাকাউন্ট, কে বললেন? মালদা? মালদা থেকে। অ্যাবসলিউটলি কারেক্ট, মালদা। 1 আর 2 কোনোটা হবে না, দ্য কারেক্ট আনসার ইজ অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট মানে কি? আমরা সাধারণভাবে অ্যাকাউন্ট বলতে কি বোঝাই? অ্যাকাউন্ট মানে হচ্ছে হিসেব, তাই তো? মানে একটা পুরো জিনিসটা ইন টোটো যা আছে সেই পুরো জিনিসটার ব্যাখ্যান, তাই তো? তো আমি যদি ভার্সন বলি, ভার্সন হচ্ছে কোনো একজন পার্টিকুলার কারুর নিজের ভার্সন হতে পারে। ভার্সন মানে হচ্ছে আমার বক্তব্য, তাই না? তো সেটা ভার্সন হবে না, বিকজ ভার্সন ইজ অলওয়েজ ডিপেন্ডিং অন আ পার্টিকুলার পারসন। তো সেটা না, এখানে তো আমি একটা নিউজ পেপারের কথা বলছি এবং নিউজ পেপার একটা ডিটেল রিপোর্ট জাতীয় কিছু একটা দিয়েছে, তাই না? তাহলে ওটা ভার্সন হবে না, কেননা পেপারের কখনো ভার্সন হয় না। পেপার যা লেখে সেটাই পুরো বক্তব্য ইটসেলফ। আমার ভার্সন হতে পারে যে পেপার আমাকে নিউজ পেপার রিপোর্টার একজন এসে বললেন যে এই ব্যাপারে আপনার মন্তব্য কি, সো আই উইল গিভ মাই ভার্সন অর মাই ওপিনিয়ন, রাইট? he might or she might go and ask any of you ki what is your version, মানে what is your take on this or what do you like to say on this, so আপনাদের মধ্যে আপনারা যা বলবেন সেটা হবে আপনাদের ভার্সন, তাই তো? তো এটা হচ্ছে ভার্সন। তো ভার্সন এক্ষেত্রে না, নিউজ পেপার যখন কিছু একটা দেয়, একটা ডিটেল রিপোর্ট ইত্যাদি দেয়, তো সেটা ঠিক ভার্সনও না, ন্যারেশনও না। ন্যারেশন মানে হচ্ছে ন্যারেট করা, মানে যেটা শুনলাম সেটা বললাম, সেটাও না। মিরর তো আর ন্যারেট করছে না, মিরর কথাটা জানাচ্ছে, রিপোর্টটা দিচ্ছে, তো সেটা হবে ডিটেলড অ্যাকাউন্ট। আর রিসাইটাল মানে বাংলায় যেটা আমরা বলতে পারি যে আবৃত্তি যেটা হয়, বা একটা প্রেজেন্টেশন হয় কোনো কাউকে বর্ণনা করে কিছু ডিসক্রাইব করে, সো দ্যাট ইজ অলসো নট দি কারেক্ট আনসার, দিস ইজ দ্য কারেক্ট আনসার, ডিটেলড অ্যাকাউন্ট। আচ্ছা, তারপরটা কি আছে? The Intermediate Council of Schooling Education dash very much like a genuine board examination. অপশন 1। No, option 1 নয়। Resembles মানে সাদৃশ্য। অপশন absolutely correct. কে বললেন একটু হাত তুলবেন? ভেরি গুড, দি কারেক্ট আনসার ইজ সাউন্ডস। ঠিক আছে, তার মানে হয়তো ইন্টারমিডিয়েট কাউন্সিল অফ স্কুলিং এডুকেশন কিছু বলেছে, তো তাকে শুনতে মনে হয়েছে অ্যাজ অ্যান জেনুইন বোর্ড অফ এক্সামিনেশন। ঠিক আছে, রিজেম্বলস হবে না, কেননা এটা নিজেই তো একটা স্কুল কাউন্সিল অফ স্কুলিং ইয়ে তো is is itself a examination board, isn't it so? তো তাকে রিজেম্বল করার তো কিছু না, কিন্তু সে একজন জেনুইন বোর্ড অফ এক্সামিনেশনের মতন কথাটা বলেছে। ঠিক আছে, তাই বলা হচ্ছে যে সাউন্ডস। ওকে, বিকজ লুকস অ্যাজ ইফ অর রিজেম্বলস তো কোনো মানেই নেই, এটা ইজ আ বোর্ড অফ এক্সামিনেশন, বাট সে হলেই তো আর হলো না, সে যদি সেরকম কাজ করলো বা সেরকম বক্তব্যটা একদম সঠিক ওরকম ভাবেই রাখলো, যে সাপোজ আমি বললাম কোনো একজন পলিটিশিয়ান কোন একটা বক্তব্য রাখলেন, খুব ইজি এক্সাম্পল। ওকে, সাপোজ একজন পলিটিশিয়ান কোন একটা একটা বক্তব্য রাখলেন এবং আমরা শুনে বললাম
যে হি অর শি স্পোক লাইক আ ট্রু পলিটিশিয়ান, তাই না? তা আমি কি বলবো যে হি অর শি রিজেম্বলড আ পলিটিশিয়ান? হি অর শি ইজ অলরেডি আ পলিটিশিয়ান, তাই না? তো তার রিজেম্বল করা বা লুক অ্যালাইকের তো কোনো প্রশ্নই আসে না, কিন্তু তিনি একজন সত্যিকারের পলিটিশিয়ানের মতন কথাটা বললেন। এই ক্ষেত্রেও এই যে কাউন্সিল অফ এডুকেশন, সে একটা সত্যিকারের এক্সামিনেশন বোর্ডের মতন কথা বলেছে, একটা জেনুইন এক্সামিনেশন বোর্ডের মতো কথা বলেছে, তাই বলছি সাউন্ডস। ঠিক আছে, সেই কারণে বললাম সাউন্ডস। Okay, number 21. I decided to sell the piece of land when I was offered a dash price. অপশন 3। Option 3, absolutely correct. Realistic. কে বললেন একটু হাতটা তুলুন? কল্যাণী? ইয়েস ম্যাম। ওকে, ভেরি গুড। আর রিয়েলিস্টিক বলতে কি বোঝাচ্ছে? আর প্রথমত পার্ট অফ স্পিচটা আপনার থেকে জানতে চাইবো, এটার পার্ট অফ স্পিচ কি হবে? ম্যাম অ্যাডজেক্টিভ। অ্যাবসলিউটলি কারেক্ট, ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। কেননা প্রাইসটা নাউন, কেমন ধরনের প্রাইস? রিয়েলিস্টিক প্রাইস, তাই না? তার মানে রিয়েলিস্টিক কথাটার মানে যদি আমাকে বলা হয়, তাহলে আমি বলবো সেটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল প্রাইস বা বিশ্বাসযোগ্য প্রাইস। ঠিক আছে, তার মানে কথাটা কি হচ্ছে? আই ডিসাইডেড টু সেল দ্য পিস অফ ল্যান্ড, আমি ডিসাইড করলাম, ঠিক আছে, আমি ডিসাইড করলাম যে জমিটা আমি বেচবো when when I was offered a realistic price, যখন আমাকে কেউ একটা মানে বিশ্বাসযোগ্য বা প্র্যাকটিক্যাল একটা প্রাইস বলবে আর কি। ঠিক আছে, মানে একদম আলতু ফালতু প্রাইস বলবে, উল্টা পাল্টা প্রাইস বলবে, আমি তার সেরকম কারোর কাছে বিক্রি করব না। এক্সাক্ট প্রাইস তো কখনোই হবে না, কারণ একটা জমির ভ্যালুয়েশন হয়, তার এক্সাক্ট প্রাইস বলতে তো আর কিছু হয় না। একটা প্রোডাক্টের উপর আমরা লেবেল লাগাতে পারি, একটা জমির উপর আমি একটা লেবেল লাগাতে পারি, বিকজ ইট ইজ ওয়ান সাচ প্রপার্টি which the valuation of which keeps changing, you know, depending on various parameters, land and land, building, house, whatever, apartment, এগুলোর প্রাইস ফ্লাকচুয়েট করতে থাকে। কারেক্ট প্রাইস তো কিছু হয় না। হোয়াট ডু ইউ মিন বাই কারেক্ট প্রাইস? কারেক্ট প্রাইস মানে সঠিক দাম, বাংলায় বলতে পারি, কিন্তু ইংলিশ বললে তো ওরকম ভাবে চলবে না। রিয়েলিস্টিক বলতে পারি, ট্রু প্রাইসও হবে না। ঠিক আছে, তার মানে বিশ্বাসযোগ্য একটা দাম পাবো তবে আমি বেচবো। ওকে, দেন 22 কি হবে? ম্যাম অপশন 2 গোট। না, ইয়েস, কে বললেন অপশন 1? ক্যান ইউ রেজ ইউর হ্যান্ড প্লিজ? ভেরি গুড বাকুর, অ্যাবসলিউটলি। যখনই এরকম চোট পাওয়ার কথা হয়, ঠিক আছে, Hello, ma'am. চোট পাওয়ার কথা হয়, তখনই আমরা বলবো সাস্টেইনড ইনজুরিজ। এই যে চোট পাওয়ার কথাটা কিছু কিছু ক্ষেত্রে কিছু ওয়ার্ডের কোনো বিশেষ বিশেষ জায়গায় একটা ইউজ হয়, সেরকম সাস্টেইনড ইনজুরি। সাস্টেইনড মানে এমনিতে যদি আমি সাস্টেইন কথাটা বলি, সাস্টেইন মানে হচ্ছে অনেক দিন ধরে চলতে থাকা বা কোনো ব্রেক না নিয়েও চলতে থাকা, বা যেই জিনিসটা উইদাউট এনি ইন্টারাপশন চলেছে, তো সেই জিনিসটাকে আমি সাস্টেইনড কোনো কিছু বলতে পারি। যদি বললাম সাপোজ সাস্টেইনড এফর্টস, মানে কেউ একজন মানে নিরন্তর পরিশ্রম করে গেছে উইদাউট টেকিং এনি ব্রেক, উইদাউট গিভিং এনি মানে কি বলবো গ্যাপ অর হোয়াট এভার, তাহলে তার এফর্ট গুলোকে বা তার পরিশ্রমটাকে বা তার এফর্ট গুলোকে বলতে পারি সাস্টেইনড এফর্টস। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে সাস্টেইন কথাটা মনে রাখবেন, ইনজুরি পাওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় বলি সাস্টেইনড ইনজুরিজ। তো কি হলো? হি সাস্টেইনড মাল্টিপল গ্রেভ ইনজুরিজ ইন আ রোড অ্যাক্সিডেন্ট। হ্যালো ম্যাম। ঠিক আছে, হ্যাঁ বলুন উত্তমভাবে। ম্যাম বলছি একটু কথা বলতে পারছিলাম না, মাইকটা একটু প্রবলেম করছিল। কোয়েশ্চেন নাম্বার 19 এতে আপনি আনসারে দিয়েছিলেন অ্যাকাউন্ট, ওইটা ন্যারেশন হবে না কেন একটু বলতে পারবেন? আমি যেটা বললাম যে ন্যারেশন কথাটা আমরা বলি, এই যে ভার্সন বা ন্যারেশন, দুটোর কোনোটাই এই কারণে হবে না, বিকজ ন্যারেশন কি হয়, একটা নিউজ পেপার যখন কোনো একটা বক্তব্য দিচ্ছে, সেটা ন্যারেশন, সেটা একটা রিপোর্ট।
ঠিক আছে? আমার আসলে বলার কারণটা ওই জন্যই যে যেহেতু সেন্টেন্সটা ছিল অ্যাকর্ডিং টু দ্য ডিটেইলড ড্যাশ ইন দ্য মিররটা তো বেসিক্যালি একটা নিউজ ওয়েবসাইট আমি যতদূর জানতাম, তো নিউজ সেই জন্যই পেপারের নাম, হ্যাঁ, দ্য মিরর। হ্যাঁ হ্যাঁ সেই জন্যই আমি জিজ্ঞেস করছিলাম আপনাকে যে ন্যারেশনটা কেন আপনি দিলেন না। হ্যাঁ, ন্যারেশন বিকজ একটা যেটা বলছি যে একটা নিউজ পেপার যখন কোনো একটা বক্তব্য রাখে, দ্যাট কামস অ্যাজ ইন দ্য ফর্ম অফ আ রিপোর্ট। ওকে, সো আচ্ছা সেটা একটা রিপোর্ট হিসেবে আসে। সেখানে আমি আমার বক্তব্য আমি ইউ হ্যাভ টু রিমেম্বার কি একটা নিউজ পেপার যখন একটা কিছু বলছে তখন সেটা স্ট্রিক্টলি একটা যা সে জানতে পেরেছে সেটার বেসিসে সে একটা রিপোর্ট তৈরি করেছে এবং সেটা প্রকাশ করছে, ইজন্ট ইট? আচ্ছা ন্যারেশন আচ্ছা তখনই হবে যখন আমি কোনো একটা জিনিস আমার আমার কথাটা আমি বলছি, তাহলে আমি ন্যারেট করছি, আমি কোনো একটা কিছু দেখেছি সেটা আমি বলছি, অথবা আমি কিছু একটা বলছি, দ্যাট উড বি আ ন্যারেশন। অথবা যদি আমার ওপিনিয়ন বা আপনার ওপিনিয়ন কেউ চায়, তাহলে আপনি যে ওপিনিয়নটা দেবেন সেটা হবে আপনার ভার্সন, আমি যে ওপিনিয়নটা দেবো সেটা হবে আমার ভার্সন। কিন্তু নিউজ পেপার কখনো ভার্সন দেয় না, নিউজ পেপার সবসময় রিপোর্ট হয়। তো আমি যখনই বলবো যে অ্যাকর্ডিং টু দ্য টাইমস অফ ইন্ডিয়া, হ্যাঁ, তো অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টস অফ টাইমস অফ ইন্ডিয়া, it will not be according to the version of Times of India or according to the narration of Times of India. It is going to be according to the report. আর রিপোর্টে কি থাকে? একটা অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে? একটা অ্যাকাউন্ট থাকে, মানে যা জিনিস ঘটেছে সেটার একটা পুরো পুরো একটা ডিটেইলড একটা সিনপসিস বলুন বা সেই পুরো জিনিসটার একটা ব্যাখ্যা থাকে আর কি। তো সেই ব্যাপারটাকে আমরা অ্যাকাউন্ট বলি। ঠিক ওকে, আছে ওকে। ওকে ম্যাম। নাম্বার 23 দেন কি হবে? কি হবে? অপশন You কে বললো অপশন 2? ma'am, না, 2 হবে না, 2 হবে না। ম্যাডাম মাস্টার্ড, ভেরি গুড। মালদা কি উত্তর দিয়েছেন? মালদা থেকে ম্যাডাম। অ্যাবসলিউটলি কারেক্ট, মাস্টার্ড। এই কথাটাও মনে রাখবেন, মাস্টার্ড। যেমন আমি বললাম ইনজুরি পাওয়ার ক্ষেত্রে আমরা কি বলি? সাস্টেন্ড ইনজুরি। সেরকম কারেজ বা হিম্মতের কথা যখন আমরা বলি তখন কি বলবো? গ্যাদার্ড কারেজ অর মাস্টার্ড কারেজ। মাস্টার মানে কি? ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ মাস্টার্ড? মাস্টার্ড মানে হচ্ছে টু কালেক্ট হতে পারে অথবা গ্যাদার হতে পারে, ঠিক আছে? এই দুটো হতে পারে, তার মানে হচ্ছে আরেকটাও হতে পারে অ্যাসেম্বল। তো এই তিনটেই এর কিন্তু সিনোনিমাস ওয়ার্ডস। মাস্টার কথাটার মানে হচ্ছে একত্র করা, গ্যাদার করা, অ্যাসেম্বল করা, সবাইকে একসাথে নিয়ে এক জায়গাতে অ্যাসেম্বল করানো হলো। অ্যাসেম্বলি কথাটা এসছে অ্যাসেম্বল থেকে, ইজন্ট ইট? যেখানে সবাই একসাথে এক জায়গায় জড়ো হবে। তো অ্যাসেম্বল করা হতে পারে, কালেক্ট করা হতে পারে, গ্যাদার করা হতে পারে। দেখবেন যখনই কারেজের প্রসঙ্গ আসছে, হয় বলবো মাস্টার্ড কারেজ অথবা গ্যাদার্ড কারেজ, ঠিক আছে? বিকজ বাংলায় আমরা কি বলি, হিন্দিতে কি বলি? হিম্মত জুটানা। হিন্দিতে বলা হয় না হিম্মত জুটানা? তো জুটানা মানে কি? জড়ো করা, ঠিক আছে? একত্রিত করা। তো সাহস একত্রিত করে কোনো একটা কাজ করা, দ্যাট ইজ টু মাস্টার কারেজ। তাহলে হ্যাড ইউ মাস্টার্ড দ্য কারেজ উই কুড হ্যাভ কট দ্য থিফ। তো তুমি যদি সাহসটা সঞ্চয় করতে পারতে বা জোগাড় করতে পারতে, তাহলে আমরা চোরকে ধরতে পারতাম, ঠিক আছে? আর কালেক্টেড ছিল কিন্তু গ্যাদার্ডও ছিল, কিন্তু যেহেতু মাস্টার্ড আছে, ইট ইজ দ্য বেস্ট চয়েস। আমি আবার বলছি, ইট ইজ अगेन ওয়ান সাচ এক্সাম্পল। দেখুন এর আগেও আমরা একটা ইনস্পাইট অফ এর ক্ষেত্রে আর ওই যে আরেকটা যেটা ছিল সেটার ক্ষেত্রে আমি কি বললাম, যে ওটা ইনস্পাইট অফ এর ক্ষেত্রে ওটা বেশি ভালো ছিল। একটা প্রথম দিকে একটা পেয়েছিলাম না 2 না 3 তে, সেরকমই আমি বলবো যখন এই কথাটা আছে, দিস ইজ দ্য বেস্ট চয়েস। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা গ্যাদার্ড কারেজও বলতে পারি, যে শি গ্যাদার্ড কারেজ টু টু ফাইল দ্য কমপ্লেন্ট अगेंस्ट দ্য অ্যাকিউজড, ঠিক আছে? সেটা হতে পারে, কিন্তু বেস্ট চয়েস যদি হয় কিছু, দ্যাট ইজ গোইং টু বি মাস্টার্ড। ওকে, কালেক্টেডেরও কিন্তু একটা ইনডাইরেক্ট মিনিং, বিকজ এই যে দেখুন আমি কালেক্টটা লিখিয়েছি, কিন্তু কালেক্টেড কারেজ আমরা তো কালেক্টেড কারেজ বলি না,
isn't it? So best answer would be mustard. Okay. হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। বলছি ম্যাম আপনার যে চারটা অপশন আছে চারটা অপশনের মিনিংটা মোটামুটি একই দাঁড়াচ্ছে অলমোস্ট সবগুলো তো মিনিংটা একই আছে এক্স্যাক্টলি। আইডেন্টিফাই কি করে করবো যে কোনটা মানে অ্যাকুরেট আছে? হ্যাঁ, এই কথাটাই আমি প্রথমেই আপনাদেরকে যেটা বলেছিলাম যে এরকম ভাবেই কিন্তু কনফিউজ করার জন্য এগুলো দিয়ে দেয়, ঠিক আছে? আর ওয়ার্ড অপশন গুলো যেগুলো থাকে সেগুলো কাছাকাছি কাছাকাছি থাকে, কিন্তু লাইক আই সেড যে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে আমরা কিছু কিছু বিশেষ ওয়ার্ডের প্রয়োগ করি, ঠিক আছে? যেমন এই যে ইনজুরির কথাটার জন্য বেস্ট হচ্ছে সাস্টেন্ড ইনজুরি কথাটা বলে, গট ইনজুর্ড বলতে পারি কিন্তু সাস্টেন্ড ইনজুরিজ, ঠিক আছে? কারেজের ক্ষেত্রে বলবো মাস্টার্ড কারেজ। ওকে, এরকম বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা বিশেষ কিছু ওয়ার্ডের প্রয়োগ করি, মানে ভার্বের সাথে ভার্বের যে অবজেক্টটা হয়, হ্যাঁ, কেননা এগুলো তো সব আমার ট্রান্সিটিভ ভার্ব, মানে যেগুলো একটা করে অবজেক্ট নিয়ে নিতে পারছি। যেমন আমি যদি এখানে সাস্টেন্ড কে জিজ্ঞেস করি সাস্টেন্ড হোয়াট, হিটা হচ্ছে আমার সাবজেক্ট, সাস্টেন্ডটা হচ্ছে আমার ভার্ব, আর মাল্টিপল গ্রেভ ইনজুরিজ এই পুরো জিনিসটা হচ্ছে আমার অবজেক্ট। এটা যদি আমার সাবজেক্ট হয়, সাস্টেনটা যদি আমার ভার্ব হয়, তাহলে আমি সাস্টেনকে জিজ্ঞেস করলাম হু সাস্টেন, উত্তর পেলাম হি। আর সাস্টেন হোয়াট, কে পেলো? সাস্টেন, হু সাস্টেন, হি সাস্টেন। সাস্টেন হোয়াট, সাস্টেন মাল্টিপল ইনজুরিজ। ওকে, এরকম কিছু বিশেষ ট্রানজিটিভ ভার্ব, এবং তাদের শুধু ট্রানজিটিভ ভার্ব যদি নাও হয়, ওই যে আমি বলেছি ফ্রেজাল ভার্বের ক্ষেত্রেও তাই হবে, বিশেষ বিশেষ ফ্রেজাল ভার্বের পরে বিশেষ ধরনেরই কিন্তু কি আসে, এক একটা করে নাউন অবজেক্ট আসে, ঠিক আছে? তো একটু একটু করে, সব তো ওরকম ভাবে করা সম্ভব না, আমি যতটা পারবো যেভাবে পারবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে হোক, এরর কারেকশন দিয়ে হোক, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দিয়ে হোক, টিপিক্যাল কিছু ইউজেজ, কারেক্ট ইউজেজ অফ এই যে ভার্ব অ্যান্ড নাউন কম্বিনেশন, যখন ভার্বটা হচ্ছে নাউন অবজেক্টটাকে নিয়ে আসছে, তখন সেই বিশেষ জায়গাগুলো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। তো এখানে কারেজ কথাটা যখনই দেখবো তখন বেস্ট ওর সাথে ইউজ হয় হচ্ছে মাস্টার্ড কথাটা, ঠিক আছে? এবার ওর জন্য আমি এটাও লিখিয়ে দিলাম যে এটার সিনোনিম হিসেবে কালেক্টেডও হতে পারে, গ্যাদার্ডও হতে পারে, দুটোই কিন্তু এর সিনোনিম, কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো বেস্ট হবে মাস্টার্ড কথা, ঠিক আছে? Then coming to number 24, the starving dash able to walk. এখানে the starving বলতে, the starvingটাকে আপনারা ভাববেন না ওটা ভার্ব, এটা একটা, the starving বলতে the person who is starving, অথবা the person who are starving সেরকমও বলতে পারি, ঠিক আছে? যেমন স্টার্ভিংটা আমি এর আগেও আপনাদেরকে কিছু এক্সাম্পল দিয়েছিলাম, যেমন একটা এক্সাম্পল আগে আমি বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, the rich should help the poor, আমি let me write it down, the rich should help the poor। এই ক্ষেত্রেও কি হয়েছিল, রিচটা ছিল একটা অ্যাডজেক্টিভ, পুয়ারটা ছিল একটা অ্যাডজেক্টিভ, আর দাটা হচ্ছে আর্টিকেল, সেটা আমরা জানি। এবারে দেখুন এখানে কোনো নাউনের উল্লেখ নেই, এটা যদি আমার পুরো ভার্বটা হয়ে থাকে, ভার্বের ক্লাস্টারটা শুড হেল্প, তাহলে হু শুড হেল্প, তাই না? আমি যদি শুড হেল্পকে জিজ্ঞেস করি হু শুড হেল্প, তাহলে উত্তর পেয়েছিলাম দ্য রিচ, আর শুড হেল্প হুম, দ্য পুয়ার, তাই না? তাহলে এই দ্য রিচ কথাটা, রিচ যদিও একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, সেইটা তার সাথে আর্টিকেল দ্য জুড়ে গেল, এই পুরোটা কিন্তু ইজ বিহেভিং লাইক আ নাউন, হেন্স ইট বিকেম দ্য সাবজেক্ট। অ্যান্ড শুড হেল্প হুম, কাকে হেল্প করা উচিত? দ্য পুয়ার, তাহলে এটাও কিন্তু ইজ বিহেভিং লাইক আ নাউন অবজেক্ট, যদিও এর মধ্যে নাউনের কোনো উল্লেখই নেই। তার মানে দ্য রিচ মানে কি, দ্য পিপল হু আর রিচ
আর দ্য পুয়ার মানে হচ্ছে দ্য পিপল হু আর পুয়ার। তা অতটা না ভেঙে বলে আমরা অনেক সময় ছোট করে সিম্পল করে এরকম ভাবেও বলি, দ্য রিচ শুড হেল্প দ্য পুয়ার মানে হচ্ছে দ্য রিচ পিপল শুড হেল্প দ্য পুয়ার পিপল। না বলে নাউন গুলোকে বাদ দিয়ে দ্য রিচ বললেই ইকুয়ালস টু পিপল হু আর রিচ, আর পুয়ার দ্য পুয়ার বলতে গেলে দ্য পিপল হু আর পুয়ার। ওকে, তো এরকম ভাবে কিন্তু আমরা নাউনকে ইউজ না করেও অ্যাডজেক্টিভ এন্ড আর্টিকেল কম্বিনেশন দিয়ে অনেক ক্ষেত্রেই একটা নাউনকে রিপ্লেস করতে পারি অ্যাজ সাবজেক্ট অলসো অ্যাজ অবজেক্ট অলসো। ওর জন্য আমার এই সেন্টেন্সটা দেওয়া, কেননা দুটো রোলেই কিন্তু আমি ওরকম একটা অন্য কম্বিনেশন দিয়ে একটা নাউনকে রিপ্লেস করে দিচ্ছি। ঠিক আছে, যেখানে আমার নাউনের বদলে একটা অ্যাডজেক্টিভ আর্টিকেল কম্বিনেশন আমি পাচ্ছি। ইজন্ট ইট সো? সো দিস ইজ পসিবল। এই সেম লজিকটাকে ধরে আমি এইখানে দ্য স্টারভিং বলতে কাকে বোঝাবো? দ্য পিপল হু আর স্টারভিং। ওকে, অথবা দ্য পার্সন হু আর স্টার্ভ, দুটোই হতে পারে। কিন্তু দ্য স্টারভিং যখন বলবো তখন সে সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে। ঠিক আছে, তো সেটা দেখতে হবে আমার কম্বিনেশনে কি আছে। তো সেই রকম ভাবে যেহেতু দুটোই হতে পারে, তাহলে বলতে পারি দ্য পার্সন হু অথবা দ্য পার্সনস হু। এক নাম্বার ম্যাম। হ্যালো, ইয়েস শিলিগুড়ি, বলুন। এক নাম্বার হবে না। না, এক নাম্বার তো হবে না। ম্যাম অপশন Not barely. অপশন 4। ইয়েস কল্যাণী, অ্যাবসলিউটলি কারেক্ট। কল্যাণী বললেন তো আনসারটা? হ্যাঁ, Absolutely correct. Number 4. The starving was barely able to walk. তার মানে যেই পার্সন মানে যে পার্সন যিনি স্টার্ভ করছিলেন was barely able to walk, মানে চলতে পারছিলেনই না। ঠিক আছে, যে মানে একেবারেই চলতে পারছিলেন। বেয়ারলি মানে হচ্ছে যে খুবই কম আর কি চলার ক্ষমতা ওনার ছিল, বেয়ারলি এবল টু ওয়াক মানে। ঠিক আছে, তাহলে এখানে একজন লোকের কথাই বলা হচ্ছে। তো দ্য স্টারভিং কেন এটা দিলাম? বিকজ আবার দেখানোর জন্য যে সবসময় আপনারা কিন্তু নাউন এক্সপেক্ট করবেন, আপনাদেরকে একটু অন্যরকম ভাবে ভাবতে হবে। ঠিক আছে, সাবজেক্ট যেখানে নাউন না হয় এরকম একটা পাচ্ছে। আরেকটা খুব মানে খুব মজার একটা এক্সাম্পল আমার এক্ষুনি মাথায় আসছে। লেট মি গিভ ইউ দ্যাট অ্যাজ ওয়েল। যদি আমি বলি স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এই সেন্টেন্সটায় আমাকে বলুন তো সাবজেক্টটা কি বা কে বা কারা? স্লো এন্ড স্টেডি, যারা স্লো আর স্টেডি ভাবে যাবে তারাই সাবজেক্ট। মানে অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি। এখানে আমার সাবজেক্ট হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি, তার মানে দ্য পার্সন হু ইজ স্লো অ্যান্ড স্টেডি। যদিও এখানে অ্যান্ড লেখা আছে কিন্তু ওটার এফেক্টটা হচ্ছে বাটের মতো, স্লো বাট স্টেডি। ওকে, তার মানে যেই মানুষটি স্লো অ্যান্ড স্টেডি দ্যাট পার্সন উইন্স দ্য রেস। আর আরেকটা কেন এটা আমি আপনাদের দিলাম, কেননা প্রথমত তো এখানে একটা নাউনের উল্লেখ না করেও একটা নাউনের কথাই বলা হচ্ছে। দুটো দেখুন, স্লো একটা অ্যাডজেক্টিভ, স্টেডি একটা অ্যাডজেক্টিভ, তাই না? আমি বলতে পারি স্লো, স্লো এনিথিং হতে পারে, স্লো কার হতে পারে, ঠিক আছে, বা স্লো এনিথিং হতে পারে, স্লো পারফরমেন্স হতে পারে, তাহলে স্লো তো অ্যাডজেক্টিভ। স্টেডিটাও তাই, যদি বলি স্টেডি পারফরমেন্স, তাহলে কেমন পারফরমেন্স? স্টেডি পারফরমেন্স, তাহলে স্লোটাও একটা অ্যাডজেক্টিভ, স্টেডিটাও একটা অ্যাডজেক্টিভ। কিন্তু এই যে স্লো অ্যান্ড স্টেডি একসাথে কথাটা বললাম, দিয়ে কি বোঝাতে চাইছি? দ্য পার্সন হু ইজ স্লো অ্যান্ড স্টেডি, তার মানে এমন একজন ব্যক্তি যার দুটো গুণই আছে, যে স্লো এবং তার সাথে কিন্তু স্টেডিও বটে। ঠিক আছে, তো সেরকম একজন মানুষ কিন্তু একটা রেস জিততে পারেন। এবং কেন আমি এখানে উইন্সটা দিলাম? উইন্সটা কেন দিলাম? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ভেরি গুড, অ্যাবসলিউটলি কারেক্ট, বিকজ আমি বলেছি দ্য পার্সন, একজন মানুষের কথা বলা হচ্ছে। ঠিক আছে, একজন মানুষের কথা বলা হচ্ছে, তার মানে এটা কি হলো আমার? থার্ড পারসন সিঙ্গুলার।
উইন্স দ্য রেস। তো যদি কখনো এই সেন্টেন্সটাই পরীক্ষাতে পান, উইন্স এর জায়গাতে আমি যদি এক্সাম সেটার হতাম, তাহলে আমি কি করতাম, আমি এই উইন্স এর এসটা কেটে দিতাম। স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। কেউ ভাববে আচ্ছা দুটো আলাদা কোয়ালিটির কথা বলা হচ্ছে, অ্যান্ড দিয়ে জোড়া আছে, নিশ্চয়ই এটা উইনই হবে, ঠিকই আছে, প্রবলেম কি আছে? কিন্তু ভুল সেখানেই হবে যে এখানে উইন্স হতে হবে, কেননা আমি একজন মানুষের কথা বলছি যিনি একসাথে স্লো অ্যান্ড স্টেডি। ঠিক আছে, তাই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে উইন্স হচ্ছে। ভেরি গুড কল্যাণ। আচ্ছা, নেক্সট ওয়ান, এটা কি হবে 25টা? বেনিফিট ম্যাম অপশন 4। অপশন 4 তো হবে না। বেনিফিট ম্যাম। পূর্ত ভবন, ইয়েস পূর্ত ভবন, আমি পূর্ত ভবনের থেকে একটা আনসার চাই এবার। না ম্যাম, বেনিফিট বললাম। বেনিফিট বলেছেন, ভেরি ma'am. গুড, অ্যাবসলিউটলি কারেক্ট, খুব ভালো। দি আনসার ইজ বেনিফিট। ঠিক আছে, বেনিফিট, বেনিফিট মানে কি, দ্য নিউ রেলওয়ে কাউন্টার অ্যাট দ্বারকা শুড বেনিফিট অল ট্রাভেলার্স। ঠিক আছে, মানে শুড বেনিফিট মানে তাদের কাজে লাগবে আর কি। মানে যেখান থেকে ট্রাভেলার্সরা বেনিফিটেড হবেন। ওকে, তাহলে এটা হচ্ছে বেনিফিট। দেন নাম্বার 26, অপশন 2। ইয়েস, কে বললেন অপশন 2? মালদা না বাঁকুড়া? বাঁকুড়া, বাঁকুড়া, অ্যাবসলিউটলি কারেক্ট। মাই ইয়াঙ্গার ব্রাদার লুকস আফটার মাই গ্র্যান্ডফাদার। লুক আফটার আমি ফ্রেজাল ভার্ব পড়িয়েছি। লুক আফটার এর মানে কি? লুক আফটার এর মানে কি? রিজেম্বলস, না, দেখভাল করা। ইয়েস, দেখাশোনা করা। ঠিক আছে, দেখাশোনা করা। ওকে, লুকস আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। ওকে, আচ্ছা। দেন নাম্বার 27, ম্যাম ক্লিনস হবে। অপশন 4 হবে না, নাম্বার 4, কারণ অপশন 3, অপশন 3, ম্যাম অপশন 2। অপশন 3 ম্যাম, অপশন 4, অপশন 3 ম্যাম। অপশন 4 হবে। কেন হবে? বিকজ দেখুন ক্লিনস হতে পারতো, ঠিক আছে, কিন্তু এইটা দিলে টু ক্লিন, যেমন টু ডু, টু গো, সেরকম টু ক্লিন ইয়োর বডি উইথ কেমিক্যালস। ফাইনাইট ভার্ব যেটা আছে সেটার সাথে আমি একটা আগে টু বসিয়ে দিচ্ছি, এটা কিন্তু জেনারেলি কথাটা বলা হচ্ছে। ঠিক আছে, এটা একটা কিন্তু ইনফাইনাইট একটা এফেক্ট চলে আসছে। ঠিক আছে, ওয়াশ কেন হবে না? ওয়াশ হবে না বিকজ এখানে পরিষ্কার কথা হচ্ছে। ওয়াশ মানে হচ্ছে ধোয়া, আর এটা হচ্ছে পরিষ্কার করার কথা বলা হচ্ছে, ক্লিন। ঠিক আছে, ক্লিন করা মানে হচ্ছে ওয়াশ মানে হচ্ছে শুধু ধোয়া হলো, কিন্তু ওয়াশ করা মানেই যে ক্লিন হলো তার কোনো মানে নেই। ঠিক আছে, ক্লিন মানে হচ্ছে দ্য প্রসেস অফ গেটিং রিড অফ দ্য জার্মস অ্যান্ড অল দ্য আদার ব্যাড থিংস, ওকে, ইম্পিউরিটিস, দ্যাট ইজ ক্লিন। কিন্তু ওয়াশ করলেই যে ক্লিন হবে তার কিন্তু কোনো মানে নেই। ওয়াশ হচ্ছে দ্য প্রসেস অফ জাস্ট ইউনো মানে রিনসিং অ্যান্ড ডুইং সাম, মানে ওই জলের মধ্যে দিয়ে যেটা করা হয়। কিন্তু ক্লিন করা মানে হচ্ছে পরিষ্কার করা। ম্যাম একটা কনফিউশন আছে। হ্যাঁ, বলুন। ওই যে লেখা আছে সোপ ইজ নট জাস্ট টু ড্যাশ ইওর বডি, মানে শুধুমাত্র আমি ক্লিন করার জন্যই হাতটা ধুচ্ছি না, এরকম কিছু কি? আমি বললাম যে শুধুমাত্র ওয়াশ করার জন্য আমি হাতটা ধুচ্ছি না, পরিষ্কার করার জন্যও ধোবো, এরকম ব্যাপার স্যাপার, তার জন্য আমি ওয়াশ বললাম। তো ওয়াশটা কেন হবে না? আচ্ছা, the main purpose of using a bath soap is not just to clean your body with chemicals. ঠিক আছে, যে একটা বাথ সোপ ইউজ করার শুধু এইটাই একমাত্র উদ্দেশ্য না যে বডিকে কেমিক্যাল দিয়ে পরিষ্কার করা। ঠিক আছে, হয়তো অন্যভাবে ভাবা হচ্ছে যে বাথ সোপ মানে কি একটা ফ্রেগ্রেন্ট জিনিস, তার মানে একটা ফ্রেশনেস আসে বা অন্য কিছু, তাই না? তো ওই রকম কোনো তার ইউজটা মাথায়, এই যে কোম্পানিজরা যখন সেল বা মার্কেট করে কোন একটা প্রোডাক্টকে, এই এত ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট কেন হয়? বলে যে
গন্ধটা মারাত্মক ভালো, এত সুন্দর, এত চার্মিং একটা স্মেল, ইত্যাদি ইত্যাদি, and your skin will glow and make you radiant and all that. তার মানে বলা হচ্ছে যে শুধুমাত্র ওই পরিষ্কার করাটাই হচ্ছে বাথ সোপের একমাত্র উদ্দেশ্য নয়, ঠিক আছে? আচ্ছা, আর ওয়াশ, তো আমরা ওয়াশ মানে কি, কোনো জিনিস একটা জলের মধ্যে দিয়ে ধোয়া। আর সোপের অ্যাপ্লিকেশনটা কি করে হয়? সোপ ইজ অ্যাপ্লাইড অন ইয়োর বডি, ইজন্ট ইট সো, অ্যান্ড দেন ওয়াশড উইথ ওয়াটার। সো সোপটা কিন্তু ওয়াশ করছে না, সোপটা দিয়ে আগে রিন্স করা হচ্ছে, দেন ইউ আর ওয়াশিং দ্যাট এন্টায়ার থিং অফ উইথ ওয়াটার। সো দ্যাটস ওয়াই নট ওয়াশ বাট ক্লিন। ওকে, আচ্ছা, নেক্সট ওয়ান নাম্বার 28 কি হবে? Now this is also very interesting. Both, absolutely correct, শিলিগুড়ি, খুব ভালো, both, very good. The answer is both. Sid and Harsh are both unable to complete the task. Very good. তারা, আমি কি বলছি, আর both unable to complete the task. এখানে neither কেন হবে না? বিকজ এখানে unable কথাটার মধ্যেই একটা নেগেটিভ মিনিং আছে, তাই তার সাথে neither তো হবে না, ঠিক আছে? আর আইদারও কেন হবে না? বিকজ দুজনের মধ্যে একজনের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে দুজনের কেউই কাজটা কমপ্লিট করতে পারলো না, তাই না? তাই আইদারও হবে না, নাইদারও হবে না, ইজন্ট ইট? আইদার মানে হচ্ছে दोनों में से कोई एक, नाइदर মানে হচ্ছে दोनों में से कोई एक भी नहीं, তাই তো? সো উই আর নট মেকিং আ চয়েস হিয়ার, উই আর রাদার সেইং কি দুজনেই করতে পারলো না কাজটা, তাই কি বলবো? এবং ইফ তো আরই হবে না, আর বোথ আনএবল টু কমপ্লিট দ্য টাস্ক। আরেকটা ব্যাপার হচ্ছে, যখন আমরা ইচ, আইদার, নাইদার এগুলো বলবো, তখন রেজাল্টেন্ট সাবজেক্ট কিন্তু আলটিমেটলি একজনই হয়। তা আমি আগেও বলেছি, যখন কোনো একটা নাউনের উল্লেখ আছে তার সাথে ইচ ইউজ করা হচ্ছে, ইচ বয়, ইচ গার্ল, ঠিক আছে? বা যদি বলি ইচ ইনস্টিটিউশন, ওকে, বা ইচ সাবজেক্ট, তাহলে আমি ওয়ান সাবজেক্ট মানে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি আমি ধরছি, তাই না? এবং তাই কিন্তু আমার রেজাল্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে সিঙ্গুলার। ওকে, তো আমি যদি বলি ইচ বয় ইজ সাপোজ টু রিচ স্কুল অ্যাট অমুক তমুক টাইম বললাম, এই যে ইজ বলছি, বা ইচ গার্ল উইল ডু দিস, অথবা ইচ গার্ল ওয়াজ গিভেন আ প্রাইজ, এই যে ওয়াজ গিভেন আ প্রাইজ বললাম, তার মানে প্রত্যেকটি মেয়েকে একটি করে প্রাইজ দেওয়া হয়েছে। তো আমি কিন্তু ইচ বা এভরি যখনই বলবো তখনই মাথায় এটাই রাখবো যে আমি প্রতি এক, তার মানে ওয়ান পারসন অ্যাট আ টাইম, ইন্ডিভিজুয়ালি একটা ডিস্ট্রিবিউটিভ অ্যাকশনে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দিয়ে কথাটা বলছি। এবং ইচ ইউজ করবো যখন সেই সংখ্যাটা কম হবে, মানুষজন বা যাদেরকে নিয়ে বলছি তাদের সংখ্যাটা কম হবে, 2 জন 3 জন 4 5 জন, কিন্তু রিলেটেবল একটা গ্রুপ হবে। অনেক বড় যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আবার এভরি চলে আসছে, ঠিক আছে? আবার যখন ইচ অফ বলছি তখন কিন্তু ইচ অফ এর পরে বয়েজ, গার্লস ইত্যাদি আসছে, কিন্তু তাহলেও পুরো জিনিসটা আমার সিঙ্গুলারই থাকছে। হয় আমি বলছি ইচ গার্ল অথবা বলছি ইচ অফ দ্য গার্লস, কিন্তু সেম আলটিমেটলি আমি ওয়ান গার্ল অ্যাট আ টাইমকেই মিন করছি, তাহলে কিন্তু সাবজেক্ট সিঙ্গুলারই থাকছে। তাহলে কি হচ্ছে, ইচ গার্ল ইজ অথবা ইচ অফ দ্য গার্লস ইজ। যখন ইচ অফ দ্য গার্লসও বলছি তাই ইজ বলছি। আইদার নাইদারের ক্ষেত্রে কি হচ্ছে, দুজনের মধ্যে থেকে যখন একজনকে চুজ করব বলবো আইদার, দুজনের মধ্যে যখন একজনকেও চুজ করব না তখন বলবো নাইদার। তাহলে ইন দ্যাট কেস অলসো আলটিমেটলি সাবজেক্ট, রেজাল্টেন্ট সাবজেক্ট কতজন দাঁড়াচ্ছে? ওয়ান পারসন অনলি, ইজন্ট ইট সো? তাই তার সাথে ভার্বটাও আমার ইজ, ওয়াজ কিছু একটা সিঙ্গুলারই থাকবে অ্যাকর্ডিংলি। আর যেখানে আমার বলাই আছে এখানে আর, তাহলে অবভিয়াসলি আইদার, নাইদার, ইচ কোনোটাই হবে না, হবে বোথ, ঠিক আছে? এরার কারেকশনে এই জিনিসগুলো খুব খেয়াল রাখবেন। I can give it to you in writing. Each, every এগুলোর থেকে একটা না একটা আপনারা পাবেন, ঠিক আছে? প্রত্যেকবার আসে। So be very careful, follow the notes that I have given you. আচ্ছা, 29. Yes, true. Yes, through, absolutely correct. Yes, through. Yes, through. ঠিক আছে? The examinee could guess through the answer correctly. আচ্ছা, next one.
We are